আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অবশেষে শুরুই হয়ে গেল ইরান এবং ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ হবে হবে ভাব অনেক দিন ধরেই চলছে, কিন্তু অবশেষে ইসরায়েলের হামলার মধ্য দিয়েই এই যুদ্ধে ইরান সর্বাত্মকভাবে ইসরায়েলের উপরও হামলা চালানো শুরু করেছে। এবং অনেকেই ভাবছিলেন যে ইরান বোধহয় হামলা করবে না, কিন্তু ইরান এখন পর্যন্ত যেরকম মনে হচ্ছে তাতে তারা এবার আসলেই শক্তিশালীভাবেই ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টায় আছে। কিন্তু বাস্তবতা হলো যে ইসরায়েলের এই যুদ্ধে ইরানের জয়লাভ করা খুবই কঠিন কাজ। কারণ হলো আমরা যতই শুনি যে রাশিয়া, চীন বা উত্তর কোরিয়া বা পাকিস্তান অথবা তুরস্ক তারা সবাই ইরানের পক্ষে, কিন্তু ইরানের পক্ষে কি আদৌ তারা আছে? তারা আসলে তাদের পক্ষে সেভাবে নাই, অথবা থাকলেও তারা নৈতিকভাবে হয়তো সমর্থন করছে, কিন্তু সরাসরি কিন্তু তারা সেভাবে সহযোগিতা করবে না বা করতে পারবে না। আর একই সাথে ইসরায়েলের পক্ষের শক্তিগুলো যদি আমরা দেখব যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, সরাসরি ডোনাল্ড ট্রাম্প, সরাসরি যুক্তরাজ্য, সেখানে আছে ফ্রান্স, সেখানে বড় বড় শক্তিগুলো কিন্তু সরাসরি সমর্থন করছে। এবং সত্যি কথা হলো যে এখন ভারতও কিন্তু সেটা ইসরায়েলের পক্ষে। সুতরাং এই যে একটা বড় একটা গ্রুপ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, এবং শুধু সমর্থন না, সরাসরি সমর্থন, যেটা একেবারেই নগ্নভাবে, এটা কিন্তু ইরানের পক্ষে কেউ নাই। এবং ইরানের যে বলা হয় যে প্রক্সি যোদ্ধা, বিশেষ করে হামাসের অবস্থা কি আপনারা জানেন, সেটা গাজার মধ্যে যে নিরীহ মানুষকে কয়েক বছর ধরে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এবং হামাসের অবস্থা তো খারাপই, তাদের নেতা ইসমাইল হানিয়া, তাকে তেহরানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একই সাথে আপনারা দেখেছেন যে হাসান নাসরুল্লাহ, তাকেও কিন্তু লেবাননে এক বিল্ডিংয়ের নিচে বাংকারে কীভাবে টার্গেট কিলিং করে হত্যা করা হয়েছে। এবং সর্বশেষ গত 2-3 দিন আগে ইরানের সেনাপ্রধান এবং তাদের রেভলিউশনারি গার্ডের প্রধানকে হত্যা করা হলো। তাদের পারমাণবিক কর্মসূচির প্রধান 2জন বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। এবং এই যে তাদের যে হত্যা করা, এটা আসলে কোন গণতন্ত্র, মানে এটা কি সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলা যেতে পারে। এবং ইরানের সাথে কি বলে ইসরায়েলের এই মুহূর্তে যুদ্ধ হওয়াটা খুব জরুরি ছিল বলে অন্তত আমি মনে করি না। কারণ এই মুহূর্তে তেমন কিছুই হচ্ছিল না। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি 60 দিন সময় দিয়েছিলাম ইরানকে, আজ তার 61 দিন। কি আস্ফালন! এবং বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলছেন যে কেবল তো শুরু হলো, এটার শেষ যতদিন প্রয়োজন ততদিনই হামলা চলবে। এবং এই যে এভাবে কথা বলা হচ্ছে, তাহলে আসলে শেষটা কোথায় এর? ইরান সত্যিকার অর্থেই একা। কিন্তু ইরান 1979 সালে যে ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল, তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই পশ্চিমাপন্থী ন্যাটো বিভিন্নভাবে ইরানকে উত্তেজিত করার চেষ্টা করেছে, কিন্তু তাদেরকে সেভাবে উত্তেজিত করে না। এবং খামেনি, তাকে দেখে মনে হয় যে তিনি আসলেই চেষ্টা করছেন তার দেশকে, তার শক্তিকে, তার পক্ষকে টিকিয়ে রাখার। কিন্তু বাস্তবতা হলো যে ইসরায়েল প্রযুক্তিতে, টেকনোলজিতে, অস্ত্রে এত বেশি উন্নত অর্থে যে তারা যে কোনো সময় খামেনিকেও হত্যা করে ফেলতে পারেন। যে কোনো সময় সাবেক প্রেসিডেন্টকে তো হত্যা করাই হলো, মানে আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন ইব্রাহিম রাইসির বিমান দুর্ঘটনা, সেটা নেহায়েত বিমান দুর্ঘটনা বলে তাই মনে করি না। এরপরে যেমন ধরেন যে এখন যিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সেও কিন্তু নিশানার মধ্যে আছে। এবং অলরেডি তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, অর্থাৎ ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা, তিনিও এই হামলার বাইরে নয়। সুতরাং ইটস a very difficult to overcome here from the aggression of Israel. এবং ইসরায়েলের এই যে ভূমিকা, তাদের হয়তো নিরাপত্তার কথা তারা বলে যে আমাদের নিরাপত্তা ইস্যুতে সমস্যা, ইরান আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এবং এই যে ইসরায়েলের যে শান্তিপূর্ণ প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছে, তাই না? ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য তারা গাজাকে যখন তখন হামলা করছে, মানে ফিলিস্তিনের গাজায় হামলা করছে, লেবাননে হামলা করছে, সিরিয়াতে হামলা করছে। এটার বিরুদ্ধে কিন্তু সারা পৃথিবীর মানুষ কথা বলে না। কিন্তু ইসরায়েল যে হামলা হলো, এই ইরান যে হামলা করছে, এই হামলার পরে এখন দেখবেন যে সেখানে ব্রিটেন হামলা করবে ইরানে, সেখানে ফ্রান্স হামলা করবে, হয়তো সেখানে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে। এই যে একটা ব্যাপার,
টোটাল মধ্যপ্রাচ্যের মুসলমানদের মধ্যে যে বিভিন্ন বিভেদ, শিয়া সুন্নি দ্বন্দ্ব, ইরান মনে করে যে সৌদি আরব উপরে উঠে গেলে আমাদের সমস্যা, আবার সৌদি আরব ইরানকে উপরে উঠতেই দিতে চায় না, অথচ সৌদি, ইরান, তুরস্ক, মিশর এরা যদি একত্রে থাকতো তাহলে হয়তো পৃথিবীতে আরও বেশি শান্তি, বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতো। যতদিন না পর্যন্ত মিশর, সৌদি আরব, তুরস্ক, ইরানের মতো দেশগুলো একসাথে এক সুরে কথা না বলবে, ততদিন মুসলিম বিশ্বের আসলে কিছুই হবে না। আজকে ইরানের অবস্থা যদি ইরাকের মতো অথবা লিবিয়ার মতো হয়ে যায়, আমি অন্তত অবাক হব না। এজন্য আর আমরা ফেসবুকে যে দেখছি যে ইরান এত হামলা করছে, এত মানুষ মেরে ফেলছে, এত বিল্ডিং ভেঙে দিচ্ছে, এগুলো আসলে সবগুলোই সঠিক নয়। সুতরাং বাস্তবতা হলো যে ইরান খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে। তারা অবশ্য হরমুজ প্রণালী অলরেডি বন্ধ করে দিয়েছে এবং তারা এবার তাদের পিঠ ঠেকে গেছে। সুতরাং তারা চেষ্টা করছে একটা যুদ্ধের মধ্য দিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার। দেখা যাক শেষ পর্যন্ত কি হবে। তবে আমার মনে হয় যে ইসরায়েল ইরানের এই যুদ্ধের একটা শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতার নীতি অবলম্বন করা প্রয়োজন এবং মুসলিম বিশ্বের ইরানের পাশে দাঁড়ানো উচিত। যদি তাই হয় তাহলে একটি সুন্দর শান্তিপূর্ণ সমাধান হবে। আমরা একটি শান্তিপূর্ণ পৃথিবী চাই যেখানে মানুষ সুন্দরভাবে, নিশ্চিতভাবে জীবনযাপন করার অধিকার পাবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।